আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা সুন্দর শিখন পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটি হলো সহযোগিতামূলক শিখন পদ্ধতি। বন্ধুরা, ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো শিখন পদ্ধতির নামটি হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ বা কোলাবোরেটিভ লার্নিং। এটি যারা শিক্ষকতায় আছেন বা যারা এই টাইপের পেশায় আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার ভিডিওটি দেখুন, আপনার যে শিখন পদ্ধতি তাতে এটি সংযুক্ত হবে এবং আপনার বিভিন্ন কাজে লাগবে। তো এই জন্য আশা করি যে আমার সঙ্গেই থাকুন ধৈর্য ধরে, তাহলে আপনারা এটা সম্পর্কে একটা ধারণা পাবেন। তো এটি হচ্ছে আসলে এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে স্টুডেন্ট পার্টিসিপেশনটা বৃদ্ধি পায়। মূলত আমাদের সবসময় উদ্দেশ্যই হচ্ছে যে যাতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মনোযোগী হয়, মনোযোগ সহকারে যাতে তারা ক্লাসগুলো উপলব্ধি করে বা থাকে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো বন্ধুরা, আমরা সংজ্ঞাটা একটু যদি দেখি তাহলে দেখব যে সহযোগিতামূলক শিক্ষণ হচ্ছে এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে কোনো নির্দিষ্ট বিষয় বা সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করে। এতে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে মত বিনিময় করে, অভিজ্ঞতা ভাগ করে নেয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে ফলপ্রসূ একটি পদ্ধতি। তো যারা এই পেশায় আছেন শিক্ষকতায়, তারা এটা আপনার শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে শিক্ষার্থীরা মনোযোগী হবে। তারা অর্থাৎ ক্লাসে যারা আসে না তারাও আসবে, এবং যারা আসে কিন্তু ক্লাসে মন থাকে না তাদেরও এটা আগ্রহ বাড়াবে এবং তারা কাজের মধ্যে থাকবে এবং তারা দেখা যাচ্ছে যে এই কাজের মধ্য থেকেই তারা শিখে নেবে। এবং বন্ধুরা দেখুন, এই পদ্ধতির যে উপকারিতা তার মধ্যে আমরা পাবো যে এটা সহযোগিতা ও দলগত কাজের মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠবে। শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ তারা শিখে যাবে। তারপর তাদের চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ফলে তাদের বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তার দক্ষতাটা বাড়বে। তারপর তাদের মধ্যে যে যোগাযোগ দক্ষতা তার উন্নত হবে, অর্থাৎ গ্রুপের মধ্যে মতামত আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপন ও শোনার দক্ষতা বাড়বে। এতে করে দেখা যাচ্ছে যে তারা নিজেরা একটা স্মার্ট হয়ে গড়ে উঠবে আর কি। অর্থাৎ আলোচনার মাধ্যমে যে শেখা যায় এবং তারা যে নিজে অনেকেই হীনমন্যতায় ভোগে অনেক শিক্ষার্থী, তাদের জন্য এটা উপকারী। এরপরে দেখুন যে অংশগ্রহণ ও মনোযোগ বৃদ্ধি পাবে এটাতে, অর্থাৎ সক্রিয়ভাবে কাজের মধ্যে যুক্ত থাকবে তারা এবং শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের এতে মনোযোগ বেড়ে যাবে। এরপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, অর্থাৎ নিজের মতামত প্রকাশ করতে শিখবে তারা, ফলে আত্মবিশ্বাস তাদের মধ্যে জন্ম নেবে এবং ব্যক্তিগত সামাজিক দক্ষতার উন্নয়ন হবে, অর্থাৎ সময় ব্যবস্থাপনা, দায়িত্ব পালন, নেতৃত্ব, এইসব গুণ তাদের মধ্যে বিকশিত হবে। তো এই জন্য এই পদ্ধতিটা খুবই সময় উপযোগী এবং এটা প্রয়োগ করেই দেখুন আপনার শ্রেণীকক্ষে, তাহলে দেখবেন যে তাদের পার্টিসিপেশনটা অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তো এই পদ্ধতি প্রয়োগের ফলে দেখুন তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, কোনো গ্রুপে 3 জন, কোনো গ্রুপে 4 জন। তো এভাবেই মূলত সমন্বয় করা হয়েছে। তো তাদের এক এক গ্রুপে এক একটা টপিকস দেওয়া হয়েছে। তারা যে ক্লাস ম্যাটেরিয়ালস সঙ্গে করে নিয়ে এসেছে, সেই ক্লাস ম্যাটেরিয়ালস থেকে তারা 3 জনে বা 2 জনে বা 4 জনে মিলে স্টাডি করে তারা লিপিবদ্ধ করবে। তাদের যে সামারিটা সেটা তারা লিপিবদ্ধ করবে, অর্থাৎ তারা গ্রুপে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে, সেই সিদ্ধান্তটা লিপিবদ্ধ করবে এবং তারা এখান থেকে আলোচনার মধ্য দিয়ে টপিক সম্পর্কে ধারণা অর্জন করবে এবং শিক্ষক এখানে গাইড হিসাবে কাজ করবে। তাদের কোনো সমস্যা যদি হয় তারা শ্রেণীকক্ষের শিক্ষককে তারা জানাবে। কোনো বিষয়ে তাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা শিক্ষকের সঙ্গে পরামর্শ করবে, শিক্ষক তাদের সেটা সমাধান করে দিবেন। তো এইভাবেই মূলত এই পদ্ধতিটা বেশি কার্যকারী বা এই পদ্ধতিটা কাজ করে। এজন্য এটাকে কোলাবোরেটিভ বা সহযোগিতামূলক লার্নিং বলা হয়।
এবং দেখুন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কত মনোযোগী হয়েছে। যদি আমি লেকচার মেথডে ক্লাস নিতাম তাহলে অনেকেই অন্যদিকে বা অন্যমনস্ক হয়ে যেত, কেউ পিছনে মোবাইল নিয়ে তারা চ্যাট করত বা অন্য কোনো কাজ করতে। জন্য তাদের সম্পূর্ণ মনোযোগ ক্লাসরুমে আনার জন্য এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো আমরা ওদের একটু সাক্ষাৎকার নেব বা ওদের অনুভূতিটা জানতে চাইব। আমরা গ্রুপ 6, আমাদের টপিক ছিল ভূতত্ত্ব বা গোষ্ঠীতত্ত্ব। এখান থেকে আমরা ভূতত্ত্বের সংজ্ঞা জেনেছি, আমাদের গ্রুপের বা গোষ্ঠীর কয়টা শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এদের বৈশিষ্ট্য কি কি সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করে এখানে লিখেছি। স্যার আমরা গ্রুপ 7, আমাদের টপিক ছিল আচরণবাদ কি। আচরণবাদ হলো মানুষের আচরণকে পর্যালোচনার মাধ্যমে রাজনীতি সঠিকভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার প্রয়াস। আর এইটুকুই স্যার। আমরা গ্রুপ 2, আমাদের আজকে বিষয়বস্তু ছিল ব্যবস্থাপনা কি বা কাকে বলে। তোমাদের কি টপিক ছিল বলো? ইনপুট ও আউটপুট বিশ্লেষণ। কি শিখেছো বলো? ইনপুট আউটপুট হচ্ছে এক ধরনের সিস্টেম। এখান থেকে আমরা ইনপুট আউটপুট কার্যকরীভাবে কতটা গ্রহণ করলাম এবং আউটপুট হচ্ছে কতটা প্রদান করতে পারলাম। তোমাদের কি টপিক ছিল? গ্রুপ 4, আমাদের টপিক ছিল কার্য কি। কি শিখেছো? বস্তু ব্যবস্থার মৌলিক গঠন আর কার্য হচ্ছে যে বস্তু ব্যবস্থার অন্তর্ভুক্ত ভূমিকা। যেমন একটা বাড়ি এটা হচ্ছে কাঠামো, আর এর কার্য হচ্ছে যে এখানে মানুষ বসবাস করে, আরাম করে, এটা হচ্ছে এটা কার্য। তাছাড়া যদি আমরা বিদ্যালয়ের কথা বলি, যেমন বিদ্যালয় হচ্ছে কাঠামো আর শিক্ষা হচ্ছে এটা কার্য, শিক্ষাদান। তোমরা কি শিখলে? ক্রিয়াতত্ত্ব হচ্ছে খেলাধুলার সেই ধারণা বা বিশ্লেষণ যেটার মাধ্যমে বিভিন্ন প্রভাব নৈতিকতা বা হচ্ছে সমাজের প্রভাব বিস্তার করে। আর এটা হচ্ছে খেলাধুলা শুধু শারীরিক বা কৌশলগত দিক নয়, এটার মাধ্যমে মনোবিজ্ঞান, দর্শন, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। কি শিখেছো বলো? রাজনৈতিক দলগুলা রাজনৈতিক সংস্কৃতি কেমন, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে আধিপত্য বিস্তার করা, গোষ্ঠী স্বার্থ, দুর্নীতি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য। তোমাদের কি টপিক ছিল? স্যার এলিট উন্নয়নশীল দেশে এলিট সমাজের ভূমিকা কি। উন্নয়নশীল দেশে এলিট সমাজরা রাজনৈতিক, অর্থনৈতিক ও বিভিন্নভাবে ভূমিকা রাখে। এর ভিতরে নেতিবাচক এবং ইতিবাচক কিছু ভূমিকা রাখে। নেতিবাচক ভূমিকাগুলোর মধ্যে আছে জ্ঞান, উন্নয়ন ও অর্থনৈতিক ইঞ্জিন। আর নেতিবাচকের ভিতরে আছে আপনার হচ্ছে সম্পদের প্রক্রিয়াকরণ, তারপর রাজনৈতিক হস্তক্ষেপ, বিভিন্ন বিশৃঙ্খলা ইত্যাদি। তোমাদের কি টপিক ছিল বলো? বসে ব্যবস্থা তথ্য হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো কিছু স্যার এককভাবে আলোচনা না করে সামগ্রিক দিক দিয়ে আলোচনা করা হয়। ব্যবস্থা তথ্যের স্যার আছে যে তিনটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে মুক্ত পরিবেশ, মুক্ত ব্যবস্থা, একটা হচ্ছে যে বদ্ধ ব্যবস্থা, আর একটা হচ্ছে যে বিচ্ছিন্ন ব্যবস্থা। মুক্ত ব্যবস্থা হচ্ছে স্যার পরিবেশের সাথে শক্তি, বাইরের পরিবেশের সাথে শক্তি আদান প্রদান করে যে ব্যবস্থা করে ওঠে সেটা হচ্ছে মুক্ত ব্যবস্থা। আর বদ্ধ হচ্ছে যে বাইরের পরিবেশের সাথে শক্তি আদান প্রদান না করে যে ব্যবস্থা করে ওঠে সেটা হচ্ছে যে বদ্ধ ব্যবস্থা। এবং মিশ্র ব্যবস্থা হচ্ছে যে বাইরের পরিবেশ থেকে আলাদা হবে এবং আপনার ভিতরের পরিবেশ থেকে আলাদা হবে, সম্পূর্ণ আলাদা হবে যে ব্যবস্থা করে ওঠে সেটা হচ্ছে আপনার মিশ্র ব্যবস্থা যেটা বলা হয়। আর ব্যবস্থা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে স্যার এটা হচ্ছে যে কোনো কিছু বিষয়ে মানে সমতুল্য দিকে আলোচনা করবে, কোনটা আলাদা ভাবে না। যে কোনো একটা প্রতিষ্ঠান, যেমন একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যে ব্যবস্থাপক কমিটি থাকবে, তারা স্যার ব্যবস্থার প্রত্যেকটা সামগ্রিক দিকে শিখতে পারে, সেগুলো বাসাতে সুন্দরভাবে প্র্যাকটিস করবো এবং উন্নত করে আর ধন্যবাদ। তোমাদের কি টপিক ছিল?
এলিট বলতে সাধারণত এমন একটি সমাজ রাজনৈতিক অর্থনৈতিক যেখানে শিক্ষিত ক্ষমতাবান শিক্ষিত প্রভাবশীল অভিযান শুরু হয়েছিল। ইলেকশনের অভিযান এটার বৈশিষ্ট্য ক্ষমতা ও প্রভাব, সুস্থ সামাজিক মর্যাদা, সম্পদ ঐশ্বর্য, ব্যবস্থা নেতৃত্ব দ্বারা গ্রহণ, উন্নত শিক্ষা দক্ষতা, বিশেষ সুযোগ সুবিধা, সামাজিক গোষ্ঠী সংস্থা নিয়ন্ত্রণ। আমরা গ্রুপ 1 আমাদের আজকের ক্লাসে টপিকস হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি কি এবং সে সম্পর্কে ব্যাখ্যা করো। আমাদের টপিক ছিল এলিট কি, এলিট কারা। এলিট বলতে সেই সমাজের সেই জাতি বা গোষ্ঠী যারা প্রভাব বিস্তার করে, সিদ্ধান্ত নেয় এবং ক্ষমতা বিস্তার করে। এই বিভিন্ন ধরনের হতে পারে রাজনৈতিক এলিট, অর্থনৈতিক এলিট, শিক্ষাগত সভ্যতার ভিত্তিতে যারা এলিট আছে তারা, সাংস্কৃতিক এলিট, সামরিক এলিট। ভিউয়ার্স, তো আমরা এতক্ষণ আমাদের শিক্ষার্থীদের যে টপিকস নিয়ে তারা আলোচনা করে তারা যেটুকু শিখেছে সেটুকু তারা আপনাদের সঙ্গে শেয়ার করলো। তো এভাবেই আমরা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের ব্যস্ত রেখেছি। এই পদ্ধতি আসলেই খুবই চমৎকার একটি পদ্ধতি। তো আপনারা এভাবেই এটা ক্লাসরুমে প্রয়োগ করতে পারবেন এবং প্রয়োগ করলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তো যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা ইনবক্সে দিতে পারেন। তো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।